সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসার আলোর প্রথম পর্ব। শ্রোতা বন্ধুদের সময়ের কথা ভেবে আমি উপন্যাসটিকে 10 ভাগে ভাগ করেছি। আজ অবশ্যই প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই তা পৌঁছে যায়। নমস্কার। ব্যাংকের সামনে প্রায় 8 ঘন্টা হলো দাঁড়িয়ে আছে মানালি, কিন্তু সৌম্যর দেখা নেই। ক্রমশ ভিড় বাড়ছে। ব্যাংকের সামনে বড় সাইনবোর্ডে সফল ক্যান্ডিডেটদের নাম ডিসপ্লে করা হয়েছে। এখনও 10টা বাজেনি, তাও প্রায় 100-200 যুবক যুবতী ডিসপ্লে করা নামের তালিকার ওপর ঝাঁপিয়ে পড়েছে। এ ওকে ঠেলছে, কনুয়ের গুঁতো দিচ্ছে, 2-একটা গালাগালও বর্ষিত হচ্ছে ভিড়ের মধ্যে। মারামারি বেঁধে যাবার উপক্রম। ঠিক তখনই সাদা কালো পোশাক পরনে, কাঁধে ব্যাজ, মাথায় টুপি, হাতে ছোট রুলের লাঠি 4 জন সিকিউরিটি ব্যাংকের ভেতর থেকে বেরিয়ে এলো। তারা প্রথমে ভিড়কে ছত্রভঙ্গ করে দিল, তারপর বাজখাই স্বরে চেঁচিয়ে বলতে লাগলো, দেখুন, আপনারা লিস্ট দেখার জন্য এরকম নিজেদের মধ্যে মারামারি হুড়োহুড়ি করবেন না। আপনাদের অনুরোধ করছি, লাইনে দাঁড়ান, একে একে এসে নিজেদের নাম আর রোল নাম্বার লিস্টে আছে কিনা দেখে যান। সহযোগিতা করুন। আপনারা যদি আমাদের কথা না শোনেন তাহলে ম্যানেজারের নির্দেশ আছে, আমরা এই লিস্ট এখান থেকে তুলে নিয়ে যাব। ব্যাংকের সামনে কোনো রকম হই হল্লা বরদাস্ত করা যাবে না। এই কথাতে নিমেষে কাজ হলো। ব্যাংকের সামনে একটা দীর্ঘ লাইন তৈরি হয়ে গেল। ক্রমশ সেই লাইনে ছেলেমেয়েরা এসে দাঁড়াচ্ছে। এরা সম্ভবত সবাই বেকার ছেলে মেয়ে। লাইনটা বড় হতে হতে সাপের মতো এঁকে বেঁকে ব্যাংকের গেট পেরিয়ে রাস্তায় গিয়ে পড়ল। তারপর রাস্তার ধার দিয়ে এঁকে বেঁকে ক্রমশ বড় হতে লাগলো। হবেই তো। প্রায় 5,000 পরীক্ষা দিয়েছিল 10টা পোস্টের জন্য। এখন কার ভাগ্যে কি শিখেছে রে কে জানে। মানালি ব্যাংকের প্রাঙ্গণের মধ্যে লাইন থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে মজা দেখছিল। মজাই বটে। লাইনের পুরোভাগে যারা পৌঁছে গেছে তারা একের পর এক তালিকায় নিজের নাম আর রোল নাম্বার খুঁজছিল। যারা পেয়ে যাচ্ছে তাদের কি উল্লাস! দুহাত আকাশের দিকে ছুটতে ছুটতে মুখে উজ্জ্বল হাসি নিয়ে বেরিয়ে আসছে। আসবেই তো। এই বাজারে ব্যাংকের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একটা চাকরি জোগাড় করতে পারা কি সহজ ব্যাপার নাকি? যারা নিজেদের নাম ও রোল নাম্বার তালিকায় খুঁজে পাচ্ছে না, অর্থাৎ যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের কালো শুকনো মুখগুলো মানালি লক্ষ্য করছিল এবং তাদের জন্য বুকের মধ্যে কেমন একটা কষ্ট হচ্ছিল তার। পর মুহূর্তেই অবশ্য নিজের কথাটাও মনে পড়ে তার বুক ঢিপ ঢিপ করতে লাগলো। ওই তালিকায় তার নাম আর রোল নাম্বার উঠবে কি? শুধু তার একার কেন, সৌম্যও রয়েছে। এটাই তো তাদের স্বপ্ন, যে তারা এক স্থানে একসঙ্গে কাজ করবে। কেউ কাউকে চোখের আড়াল হতে দেবে না। কিন্তু ঘড়ি দেখল মানালি, 15 মিনিট কেটে গেল, এখনও সৌম্যর দেখা নেই। ক্রমশ লাইন দীর্ঘ হচ্ছে। সৌম্য এলে ব্যাংকের বাইরে রাস্তার ফুটপাত ঘেঁষে
লাইনের শেষের মাথায় দাঁড়াতে হবে, অন্তত 300 জনের পরে। বরাবরই সব ব্যাপারে এরকম লেট লতিফ সৌম্য, সব ব্যাপারেই উদাসীন, কোনো ব্যস্ততা নেই। আজকে ঠিক 10টার মধ্যে এখানে দুজনের মিট করার কথা ছিল, এখন 10:30 বাজে। মানালি যখন এখানে পৌঁছে গিয়েছিল তখন সে নিজেই লাইনে দাঁড়িয়ে পড়তে পারত, তাহলে সে এতক্ষণে জেনে যেতে পারত ব্যাংকের পরীক্ষার মেরিট লিস্টে তার নিজের আর সৌম্যর অবস্থান। কিন্তু সেটা করলেও সৌম্যর রাগ হতো। সে গতকাল বলেছিল যতক্ষণ না সে পৌঁছয় মানালি যেন রেজাল্ট জানার চেষ্টা না করে। তাদের দুজনের ভাগ্যে কী ঘটছে সেটা তারা একসঙ্গে জানবে। এ এক অদ্ভুত পাগলামি সৌম্যর, ছেলে মানুষীও বলা চলে। এই পাগলামি কিংবা ছেলে মানুষীর কোনো কারণ বা যুক্তি খুঁজে পায় না মানালি। তার হাসি পায়, কিন্তু হাসাও বারণ। সৌম্যর তখন এমন অভিমান হবে যে 2-3 দিন সে একেবারে উধাও হয়ে যাবে, মোবাইল ফোন বন্ধ করে রাখবে, মানালির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। রোদ বাড়ছে, পাল্লা দিয়ে ভিড়ও বাড়ছে। মানালি আকুল নয়নে চেয়ে রয়েছে বাস স্ট্যান্ডের দিকে। কতক্ষণ তার ছেলে মানুষ প্রেমিকটির দেখা মিলবে? আরও মিনিট 15 কেটে যায়। তারপর সৌম্যর দেখা মেলে। লম্বা ছিপছিপে, নজরে পড়ার মতো ফর্সা, এক মাথা কোকড়া চুল, জিন্স ট্রাউজার আর রাউন্ড নেক সাদা গেঞ্জি। গেঞ্জির সামনে মেরুন রঙে সেলাই করে লেখা এক্সপ্লোর মি। মুখে সেই অদ্ভুত বালকসুলভ সারল্য যা দেখে মানালির বুকের ভেতরটা মাঝে মাঝে ভীষণ কেঁপে ওঠে। সৌম্যকে বুকের মধ্যে জড়িয়ে খুব আদর করতে ইচ্ছে করে। রোদ থেকে বাঁচতে একটা দোকানের শেডের একপাশে দাঁড়িয়েছিল মানালি। সৌম্য বাস থেকে নেবে সোজা হেঁটে যাচ্ছিল ব্যাংকের দিকে। এদিক ওদিক তাকাচ্ছিল, স্পষ্টতই খুঁজছিল মানালিকে। তাকে চেঁচিয়ে ডাকল মানালি। ঘাড় ঘুরিয়ে তাকে দেখতে পেল সৌম্য। চলে এলো সামনে। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে? তোমার জন্যেই তো, এত দেরি কেউ করে? কত বড় লাইন পড়েছে দেখো তো। সৌম্য একবার তাকালো সাপের মতো এঁকে বেঁকে যাওয়া লাইনটার দিকে, বলল, সে তো হবেই। এই ব্যাংকে সামান্য কয়েকটা ক্ল্যারিক্যাল পোস্টের জন্য পরীক্ষা দিয়েছে অন্তত 5,000, তার মধ্যে তুমি আমিও পড়ি। যাই হোক, এখন লাইনের শেষ মাথায় গিয়ে তো দাঁড়াতেই হবে, চলো তাই যাই। লাইনের শেষ মাথা মানে প্রায় 8 কিলোমিটার হাঁটতে হবে। রোদের তীব্রতা যেন শরীরে আলপিন ফোটাচ্ছে। মানালি ঘামছে, সৌম্যও ঘামছে, চারপাশে সবাই ঘামছে, সারা শহরটাই ঘামছে। কবে যে বৃষ্টি নামবে? মানালি এত গরম বলে তার প্রিয় পোশাক সাদা লেগিংস আর রঙিন কুর্তা পরেনি। তার পরনে আজ ঝলঝলে আলগা পাতিয়ালা সালোয়ার কামিজ। রুমাল দিয়ে সে শুধু কপালের ঘাম মুছছে। সৌম্য সিগারেট ধরালো। এই গরমে সৌম্য যে কীভাবে একের পর এক সিগারেট টেনে যায়। সৌম্যর অত ঘাম হয় না। প্রচণ্ড রোদের তাপ হলে তার ফর্সা মুখটা লাল টকটকে হয়ে যায়। তুমি এত দেরি করলে কেন? সকাল 10টায় আসার কথা, আর এখন প্রায় 11টা বাজে। কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে বলো তো? আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কটায় ঘুম থেকে উঠেছি জানো? কটায়? 8টায়। তারপর বাথরুম টাথরুম সেরে চা খেয়ে বের হতে না হতে 9টা বেজে গেল। চেতলা থেকে ব্রেবন রোড আসা এত সহজ নাকি? হেঁটে রাসবিহারীর মোড়ে এসে সেখান থেকে
আজ বেলা 8টা পর্যন্ত তোমার ঘুম হলো? একটা চিন্তা ছিল না রেজাল্ট নিয়ে? আমি তো কাল রাতে ভালোভাবে ঘুমোতেই পারিনি। রেজাল্ট কি হয় এই দুশ্চিন্তায় শুধু বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছি। পরীক্ষাটা যথেষ্ট ভালো দিয়েছি, তা সত্ত্বেও যদি চাকরিটা না হয়। আরে, এত ভাবো কেন? এখানে চাকরি হলে হবে, না হয় হবে না। আরও কত রকম পরীক্ষা আছে, সেসব দেয়া যাবে। কিছু না কিছু একটা হয়ে যাবে। ইটস এ ম্যাটার অফ টাইম। তোমার মতো অত ক্যাজুয়াল আমি হতে পারি না সৌম্য। তোমার মতো অত সাহসীও আমি নই। চাকরি আমার খুব তাড়াতাড়ি চাই। আমার ধারণা এই ব্যাংকে আমরা দুজনেই চাকরি পাব। তারপর দুজনে কীরকম স্বাধীন জীবনযাত্রা হবে বলো আমাদের? সৌম্য মানালির এসব স্বপ্নীল কথাবার্তার কোনো উত্তর দিল না, শুধু অদ্ভুতভাবে হাসল। সেই হাসিতে কি একটু তাচ্ছিল্য মেশানো ছিল? 5 বছর ধরে মেলামেশা, তবুও আজও সৌম্যকে ঠিক যেন চিনতে পারল না সে। মাঝে মাঝে সৌম্য এমন ব্যবহার করে, মানালির মনে হয় তাদের ভবিষ্যৎ যৌথ জীবন নিয়ে সে একাই শুধু স্বপ্ন দেখে যাচ্ছে। সৌম্যর কোনো স্বপ্ন নেই। সৌম্য কি আদৌ স্বপ্ন দেখতে জানে? ভিড় দেখে পায়ে চলা হকাররাও বেশ উৎসাহিত হয়ে তাদের মালপত্র সওদা করতে ব্যস্ত হয়ে পড়েছে। পাতিলেবুর জল বিক্রি করবে বলে একজন ঘোরাঘুরি করছে। সৌম্য বলল, খুব গরম হচ্ছে, খাবে লেবুর জল? এরা আবার বরফ মিশিয়ে দেয়। যতই ঠান্ডা হোক, এই জল তুমি খাবে? ওই জলে কত নোংরা ব্যাকটেরিয়া থাকে জানো? খেলেই ডায়রিয়া। ওফ, তোমাকে নিয়ে রাস্তাঘাটে বের হওয়া মুশকিল। তোমার সব থেকে ভালো চাকরি হচ্ছে নার্সের। আর যদি ডাক্তার হতে পারতে, তাহলে তো বলার কিছু ছিল না। মানালির মুখটা করুণ হয়ে গেল। সে বলল, ডাক্তার হবার ইচ্ছে আমার ছিল, তুমি তা জানো সৌম্য। কিন্তু জয়েন্টে 15,000-এর পরে র্যাঙ্ক হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিছুই হওয়া যায় না। আমি বুঝে গেছি। আমি খুবই মধ্যমেধার মেয়ে। কেরানির চাকরি ছাড়া আমার আর কিছু জুটবে না। সৌম্য বলল, তুমি তো জয়েন্ট তবু দিয়েছ, আমি সাহস করে তাও দিইনি। তোমার তো তবুও কিছু মেধা আছে। আমি বোধহয় একেবারেই মেধাহীন। ব্যায়ামে একগাদা লজেন্স নিয়ে এক শীর্ণ বৃদ্ধ সামনে এসে দাঁড়িয়েছে। ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। সৌম্য 2টো গোলাপি লজেন্স কিনল। মানালি লজেন্সটা নিয়ে বলল, ধন্যবাদ। ওরা লাইনে কখন যেন অনেকটা এগিয়ে গেছে। লাইনের একেবারে অগ্রভাগে, অর্থাৎ যেখানে মার্কশিট ডিসপ্লে করা হচ্ছে, সেখানে কী নিয়ে যেন একটা গণ্ডগোল বেঁধেছে। সম্ভবত কেউ লাইন টপকে সামনের দিকে যেতে চাইছিল। তাতে যারা তার আগে ছিল তারা হৈ হৈ করে বাধা দিয়েছে। ব্যাংকের 2জন নিরাপত্তারক্ষী সব সময় ওই জায়গায় বহাল আছে, ভিড় সামলাচ্ছে। তাদের হস্তক্ষেপে ঝামেলাটা বেশি দূর এগোতে পারল না। গোলমাল থেমে গেল। লাইন ধীরে ধীরে এগোচ্ছে। সৌম্য বলল, সবাই এত ইমপেশেন্ট, কোনো মানে হয় না এত হুড়োহুড়ির। মানালি বলল, ইমপেশেন্ট হওয়া কি কোনো কারণ নেই তুমি বলতে পারো? কতজন কতদিন ধরে হয়তো বেকার। একটা সামান্য চাকরি পেলে আমাদের মতো প্রত্যেক বেকারের মনে হবে যে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার যেন পেলাম। সৌম্য হাসল, উত্তর দিল না। হয়তো মানালি ঠিক বলেছে, কিন্তু একটা চাকরি না পেলে সারা জীবন বৃথা হয়ে যাবে, এটাই বা সে কী করে মেনে নেয়?
কয়েকদিন ধরে তার মনে মনে একটা গোপন ইচ্ছে হচ্ছে, যেটা সে কাউকে বলেনি, এমনকি মানালিকেও না। সেটা হলো, চাকরি টাকরি ভালো মতন কিছু না জুটলে সে সোজা চলে যাবে খিদিরপুর বন্দরে। জাহাজে চাকরি করার একটা স্বপ্ন সে মনে মনে পুষে রেখেছিল অনেক দিন। বড় কোনো চাকরি নয়, বড় চাকরির কোয়ালিফিকেশন তার কোথায়, সামান্য গ্র্যাজুয়েট। সে করতে চায় খালাসির চাকরি। এরকম একটা চাকরি নিয়ে একটা জাহাজে ঢুকে পড়তে পারলেই হলো। মাঝে মাঝে কি আর কলকাতায় আসবে না? তখন মায়ের সঙ্গে দেখা করে যাবে, আর থোক টাকাও দিয়ে যাবে। এই ইচ্ছেটার কথা সে অনেক দিন থেকে গোপন রেখেছে মনে। ভাবতে ভাবতে কখন যে তারা দুজনে একেবারে লাইনের অগ্রভাগে এসে দাঁড়িয়েছে খেয়াল হয়নি। সামনে আর তিনজন, তারপরেই তাদের টার্ন। ওই তো দেয়ালে বড় করে রেজাল্টের শিট একটা বোর্ডে কাঁচের মধ্যে ডিসপ্লে করা আছে। এখানে আছে লিখিত পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে তাদের নাম এবং রোল নাম্বার। এই ক্যান্ডিডেটদের এরপর ইন্টারভিউয়ে ডাকা হবে। মানালি হঠাৎ খুব ঘামছে, এরকম মনে হলো সৌম্যর। হাতের রুমাল দিয়ে বারবার কপাল, চিবুক আর ঘাড়ের ঘাম মুছছে। কি হলো? ফিলিং নার্ভাস? সৌম্য জিজ্ঞেস করল। একটু, ক্ষীণ স্বরে উত্তর দিল মানালি। সৌম্য হাসল। তার কোনো ফিলিংস নেই, কাম হোয়াট মে। অবশেষে ওরা দুজন কাঁচ ঢাকা রেজাল্ট শিটের সামনে। সৌম্য সরে গেল, বলল, তুমি তো আমার রোল নাম্বার জানো, দেখে নাও কোন পজিশন। আর তোমারটারও কি অবস্থা? আমি ওই ফাঁকা জায়গাটায় গিয়ে একটা সিগারেট। মানালি ততক্ষণ এগিয়ে গেছে, যেন ডুবুরির চোখ দিয়ে খুঁজছে তার আর সৌম্যর রোল নাম্বার। অনেকক্ষণ সময় নিচ্ছিল মানালি, প্রায় 5 মিনিট। পেছনে দাঁড়িয়েছিল তাদের মধ্যে থেকে হইচই করে উঠল, এই যে ম্যাডাম, অনেক বেশি সময় নিচ্ছেন, খালি চোখে দেখতে পাচ্ছেন না কেন? একটা দূরবীন আনলেই তো পারতেন। মানালি সরে এলো। একটা কাগজে সে কী সব টুকে নিয়েছে, কিন্তু তার মুখ ভার, মনে হচ্ছে কেঁদে ফেলবে। সৌম্য এগিয়ে এলো, সিগারেট শেষ। কি হলো? তোমার মুখ দেখে মনে হচ্ছে আমাদের কারোর নামই ওঠেনি। মানালি গুম হয়ে আছে, উত্তর দিচ্ছে না। কি হলো মানালি? আমি যা ভেবেছি তাই তো? তাতে হয়েছে কি? সেরকম নয় সৌম্য, মানালি কান্না ভেজা স্বরে বলল। তাহলে? লিস্টে আমার নাম আছে, তোমার নাম নেই। এটা আমি কিছুতেই। ওহ, এই কথা? তাতে কি আছে? তুমি পেয়েছ, আমি পাইনি, দ্যাটস অল। চলো আমরা সাকসেসটা সেলিব্রেট করি, কফি হাউসে যাই। বেলা 12টার সময় কফি হাউসে শুধু ছাত্রছাত্রীদের ভিড়। সবাই কথা বলছে, তাই মৌমাছির একটানা গুঞ্জন। ডান দিকে জানলার ধারে একটা টেবিল ফাঁকা ছিল, 2টো চেয়ার। ওরা বসল। মানালি একেবারে সহজ হতে পারছে না। কীরকম একটা অপরাধ বোধ তার মনে কাজ করছে, যেন সত্যিই ব্যাংকের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে অপরাধ করে ফেলেছে। কেন সৌম্যর নাম ওই তালিকায় নেই? কোনো গণ্ডগোল হয়নি তো? সৌম্য তেমন মন দিয়ে আজকাল আর পড়াশুনো করে না বটে, কিন্তু তার মাথাটা এখনও খুব পরিষ্কার। সেটা মানালি বোঝে। হায়ার সেকেন্ডারিতে সৌম্য অঙ্কে লেটার পেয়েছিল, আর এই সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় অঙ্কের ফান্ডাটাই তো আসল। সৌম্য পরীক্ষা দিয়ে বলেছিল, 90% অ্যান্সার করেছি,
80% কারেক্ট হবেই। মানালি অত জোর দিয়ে কিছু বলতে পারেনি। সে পরীক্ষা হলে বসে ঠান্ডা মাথায় সব প্রশ্নের উত্তর করতে চেষ্টা করেছে। সে যাই হোক, সৌম্যর এই অকৃতকার্যতা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তাকাতেও পারছে না সৌম্যর মুখের দিকে। সাদা চাপকানার পাগড়ি বেয়ারা এসে দাঁড়াতে সৌম্য হেসে বলল, কি খাবে? মানালি গুম হয়ে বসে আছে। সৌম্য বলল, বলছি না তোমার সাকসেস সেলিব্রেট করব। সে দুজনের জন্যে চিকেন স্যান্ডউইচ আর কফির অর্ডার দিল। মানালি বলল, একটা অনুরোধ করব, রাখবে কি? তুমি ব্যাংক ম্যানেজারের কাছে অ্যাপ্লাই করবে যে তুমি তোমার এক্সামিন পেপার রিভিউ করতে চাও। একেবারেই না, আবার অন্য পরীক্ষার ধান্দা করতে হবে। ব্যাংকের পরীক্ষার এই চ্যাপ্টার আমার কাছে ক্লোজড। কিন্তু এরকম হতে পারে, আমি যে পরীক্ষায় পাশ করলাম তুমি সেটা পারলে না, এটা হতে পারে? তোমার থেকে আমার মেরিট বেশি, এটা আমি মেনে নেব? আমার মেরিট তোমার থেকে বেশি এটারও কোনো প্রমাণ নেই। বাজে কথা বলছো কেন? কফি আর খাবার চলে এলো। সৌম্য একটা স্যান্ডউইচে কামড় দিয়ে বলল, যা ঘটে গেছে সেটা নিয়ে আর কথা বলো না তো, এখন অন্য কথা বলো। তুমি চাকরি পেয়েছো, এটা কি কম আনন্দের? এখন আর আমি এক পয়সাও খরচ করব না। তুমি আমাকে খাওয়াবে, দরকার হলে হাত খরচও দেবে। মানালি ম্লান মুখে বলল, সৌম্য, চাকরিটা কিন্তু এখনও আমি পাইনি। সবেমাত্র রিটেন পরীক্ষায় উতরেছি। এরপর ইন্টারভিউ। ধরো 100 ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ে ডাকা হলো, তার মধ্যে কয়েকজনকে সিলেক্ট করা হবে। চাকরি এখনো হাতের অনেক বাইরে। কফির কাপে চুমুক দিল মানালি। সৌম্য কফির কাপে চুমুক দিয়ে একটা সিগারেট ধরালো। মানালি সৌম্যর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সৌম্যর সিগারেটের আগুনে ধরিয়ে নিল। মানালিও ভালো স্মোকার, দিনে 1 প্যাকেট সিগারেট তো তার লাগেই। সৌম্য বলল, এরপর ইন্টারভিউ আছে, এটা আমার মাথায় ছিল না। তবে ইন্টারভিউ তোমার কাছে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, তুমি এই চাকরিটা পাচ্ছই। ও কথা এখন থাক, তুমি এখন কি করবে বলো? WBCS পরীক্ষায় বসবে বলেছিলে। WBCS? ওরে বাবা, ওটা খুব শক্ত পরীক্ষা। ভালো ভালো ছেলে মেয়েরা ওই পরীক্ষায় বসে। আমি অত ভালো ছেলে নই, তুমি তো জানো। আর তাছাড়া আবার কি? আমলা হওয়ার ইচ্ছে আমার একেবারে নেই। ওই পরীক্ষা দিলে তো আমলা হতে হবে। এরা একটা বিচিত্র জাত, ভীষণ অহংকারী, দুর্নীতিগ্রস্ত, পাবলিক সার্ভেন্ট, কিন্তু সার্ভিস দিতে পাবলিককে যা ঘোরায় আর হয়রান করে সে ব্যাপারে তোমার কোনো ধারণাই নেই। ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করে, গাড়িতে লাল বাতি জ্বালিয়ে ঘুরে বেড়ায়। বিসিএসরা একরকম, তার ওপর আবার আইএএস। বিসিএস পরীক্ষায় পাশ করলে চিরকাল আইএএসদের প্রভুত্ব মেনে নিতে হবে আর তাদের 5 মাস খাটতে হবে। ওরকম চাকরি আমি করব না। তাহলে কি চাকরি করবে? সব চাকরিতেই তোমার মাথার উপর বস থাকবে, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। সেটা ঠিক, কিন্তু ওই WBCS পরীক্ষায় পাশ করলে চাকরি পেলে আবার 2 রকম বসের মোকাবিলা করতে হবে। এক হলো ওই বারফাট্টাইমারা আইএএস, আর 2 হলো অশিক্ষিত নীতিভ্রষ্ট রাজনৈতিক নেতা। আমার পক্ষে ওই চাকরি করা সম্ভব নয়। প্রথমেই ভিডিওর চাকরি করতে গিয়ে
গ্রামের প্রধানের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যাবে। কী দরকার সব ঝামেলা গিয়ে? তুমি এসব জানলে কিভাবে? আজকাল খবরের কাগজ পড়লেই তো কত কি জানা যায়। বিডিও, পঞ্চায়েতের কাজিয়া, আইএসদের দুর্নীতি, মন্ত্রী ভজনা। এছাড়া আমার এক বন্ধুর দাদা স্টেট সিভিল সার্ভিসে আছে, নদিয়া না কোন জেলার এসডিও। এমনিতে খুব সম্মান, দুটো অফিসের গাড়ি, অফিসের কর্মচারীরা উঠতে বসতে স্যার করে, কিন্তু ভেতরের যন্ত্রণার কথাগুলো তিনি ভাইকে বলেছেন। পুলিশ এসডিওর আদেশ শোনে না, লোকাল রাজনৈতিক নেতা যা বলে তাই করে। অনেকের অনেক দুর্নীতির ব্যাপারে উনি ওর বস জেলা শাসককে গোছা গোছা রিপোর্ট পাঠিয়েছেন, কোনো কাজ হয়নি। বরং জেলা শাসক তাকে ডেকে বলেছে, সকলের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে কাজ করতে চেষ্টা করুন। এই সময়টা হচ্ছে এ টাইম অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ। সকলের সঙ্গে ঝগড়া করলে চলবে? আপনাকে চাকরি করতে পাঠানো হয়েছে, পৃথিবীকে বিশুদ্ধ করতে পাঠানো হয়নি, বুঝেছেন? তাহলে কিছু তো একটা করবে সৌম্য। আমি যদি এই চাকরিটা পেয়ে যাই আর তুমি যদি একটা চাকরি পেয়ে যাও, তাহলে তো আমাদের বিয়ে করে সংসার করতে পারি। 5 বছর ধরে ঘুরছি আমরা, এবার তো দুজনের একসঙ্গে থাকার কথা চিন্তা করতে হবে। বিয়ে না করে দুজনে একসঙ্গে থাকা যায় না? বাজে কথা বলো না। লিভ টুগেদার আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের সমাজ মেনে নেবে না। আমাদের বন্ধুবান্ধবদেরই দেখো, আমাদের সঙ্গে ভালোভাবে মিশছে না। থাকার জন্যে বাড়ি ভাড়া পাবো না আমরা, নিজেদের আত্মীয় স্বজনরা আমাদের বয়কট করবে। তাহলে কি করা যায়? কপট দুশ্চিন্তার মুখে সৌম্য বলল, ইয়ার কি আমার একদম ভালো লাগছে না। লেট আস বি সিরিয়াস। পাবলিক সার্ভিস কমিশনের কেরানির চাকরিতে বসবো ভাবছি। কেন? কেরানির চাকরি কেন? তুমি কি অফিসার হতে পারো না? তুমি কি বড় স্বপ্ন দেখতে পারো না? আমার স্বপ্নরা সব মরে গেছে রজনীগন্ধার বনে। সৌম্য হাসল। তোমার নিজের কবিতার লাইন? এটা আমার কিছু কথা কবি বিষ্ণুদের লাইনে বসিয়ে পাঞ্চ করলাম। বিষ্ণুদের লাইনটা হলো, কাল রজনীতে ঝড় বয়ে গেছে রজনীগন্ধা বনে। তুমি ইনকাম ট্যাক্সের ইন্সপেক্টরের চাকরির পরীক্ষাটা তো দিতে পারো। আর চাকরি করো না মাইরি, কান ঝালাপালা হয়ে গেল। কিছু একটা পেয়ে যাব, বললাম তো। চলো এবার উঠি, বাড়ি যেতে হবে। রাগ করলে? মোটেই না। এখন কফির বিল মেটাও, পরীক্ষা পাশের সেলিব্রেশন। কফি হাউস থেকে বেরিয়ে ওরা রাস্তায় নামলো। আবার কবে দেখা হবে? মানালি জিজ্ঞাসা করল। খুব তাড়াতাড়ি। একটা চলন্ত ট্রামে সৌম্য উঠে পড়ল। কিছুতেই মেনে নিতে পারছে না সৌম্য তার এই হেরে যাওয়ার ব্যাপারটা। ব্যাংকে সামান্য চাকরির পরীক্ষায় সে একটা মেয়ের কাছে হেরে যাবে? কিভাবে এটা সম্ভব হলো? মানালি যা বলেছে সেটাই কি করবে? খাতা চ্যালেঞ্জ করবে? কিন্তু কোথায় চ্যালেঞ্জ করবে? এটা তো আর কলেজ বা ইউনিভার্সিটির পরীক্ষা নয়। সেখানে খাতা চ্যালেঞ্জ করার সিস্টেম আছে, কিন্তু ব্যাংকের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম কোনো সিস্টেম আছে কি? সে হয়তো ব্যাংকের ম্যানেজারের সঙ্গে দেখা করলো, তার অভিযোগের কথা বলল। সেসব শুনে ম্যানেজার যদি বলে, দেখুন মশাই, আমরা রেজাল্ট শিট দেখে কাজ করব, তাতে যারা সাকসেসফুল তাদের ইন্টারভিউতে ডাকা হবে, যারা পারেনি তাদের নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের নেই, আপনি আসতে পারেন। না, ইটস মাই ডিফিট। আমি পারিনি। অন্য কাদের কাছে আমি পারিনি সেসব নিয়ে আমি ভাবছি না।
আমি মানালির সঙ্গে মেধার পরীক্ষায় পারিনি। মানালি আমাকে হারিয়ে দিয়েছে। মানালি আমার থেকে আগে চাকরি পাবে। আমি কবে চাকরি পাবো তা ঠিকই নেই। মানালি রোজ সকালে চাকরি করতে বেরিয়ে যাবে। মাসের শেষে 20-25 হাজার টাকা মাইনে পাবে। আমি তখন বাড়িতে বসে থাকবো কিংবা রাস্তায় ঘুরে বেড়াবো। দুটো টিউশনি করে 1000 টাকা আমার ইনকাম। সেই 1000 টাকা দিয়ে আমাকে মাস চালাতে হবে। কিন্তু মানালি তো আমাকে ভালোবাসে, সত্যিই ভালোবাসে। মনে তো হয় তাই, কিন্তু এখন সেই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? একজন বেকারের সঙ্গে একজন ব্যাংক চাকুরে মেয়ের প্রেম। প্রতিদিন মানালি আমাকে দয়া করবে, ওর পয়সায় আমাকে রেস্তোরাঁয় খেতে হবে, বেড়াতে যেতে হবে। সব সময় আমার মনে হবে মানালি আমাকে করুণা করছে। না, এরকম সম্পর্ক চলতে পারে না। এখন বাড়িতে মা নেই। দুটো চাবি দুজনের কাছে থাকে। তালা খুলে সে বাড়িতে ঢুকলো। মনে হলো বাড়ির দেওয়ালগুলো তাকে দেখে হাসছে। নিজের ঘরে এলো সৌম্য। আয়নার সামনে দাঁড়ালো। আয়নার ভেতর থেকে সৌম্য বাইরে সৌম্যকে বলল, হেরে গেলে? মানালির কাছে হেরে গেলে? বাইরের সৌম্য আয়নার ভেতরে সৌম্যকে বলল, তা কেন? হেরে যাওয়ার কি আছে? কয়েকটা মাস পড়াশুনো করে আমি ইনকাম ট্যাক্সের পরীক্ষাটা দেব। সেটা তো অফিসারের চাকরি। সেই চাকরি যদি পাই তাহলে তো মানালির থেকে আমি উঁচু হয়ে গেলাম। আমি অফিসার, মানালি কেরানি। কিন্তু এভাবে ভাবছো কেন সৌম্য? এরকম ছোট মন তোমার কবে থেকে হলো? কত দিনকার ভালোবাসার সম্পর্ক তোমাদের। সেই দুপুরের কথা মনে আছে? এই বাড়িতে সেই দুপুরের কথা। মানালি নিজেকে অগ্রপশ্চাৎ না ভেবে সমর্পণ করেছিল তোমার কাছে। কুমারী মানালি সেদিন তার কুমারিত্ব বিসর্জন দিয়েছিল স্বেচ্ছায় তোমার গনগনে আগুনের মতো সংরাগের কাছে। নগ্ন মানালির অভ্যন্তরে তুমি তোমার সব কামনা বাসনা নিয়ে প্রবেশ করেছিলে, মনে আছে? মানালি চোখ বুজে শুয়েছিল। তার চোখের পল্লবে আলতো ছুঁয়ে ছিল তোমার ঠোঁট। তুমি সেই চরম মুহূর্তে মানালিকে জিজ্ঞেস করেছিলে, তোমার ভয় করছে না মানালি? উত্তর এসেছিল, কিসের ভয়? যদি কিছু বিপদ হয়ে যায়? আমরা তো এখনও বিবাহিত নই। কলঙ্কটা তোমার আগে হবে। তুমি একটা বোকা ছেলে, মানালি হেসে বলেছিল। আমি কখনো অত ভুল করি? আমার প্রোটেকশন নেওয়া আছে। তুমি যেভাবে ইচ্ছে আমাকে ভালোবাসো সৌম্য, নিজেকে উজাড় করে দাও। সেই প্রথম, সেই শেষ। তারপর অবশ্য আর কোনো দিনও ওরা ওরকম শরীরের চরম খেলায় লিপ্ত হয়নি। কিন্তু সৌম্যর বারবার মনে হয়েছে, সে অনুভব করেছে যে মানালি তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। তার ভালোবাসার কোনো খাদ নেই। কিন্তু আজ এই পরীক্ষার রেজাল্টটা যেন সৌম্যর মাথার মধ্যে সব কিছু ওলটপালট করে দিয়ে যাচ্ছে। ইকোনমিক্স ডিকটেটস দ্য টার্ম অফ হিউম্যান রিলেশনশিপ। কোথায় একটা পড়েছিল সৌম্য? কোথায় পড়েছিল? কী করেছিলেন এই পাদপ্রতিম উচ্চারণ? আজ আর মনে পড়ছে না, কিন্তু এই কথাটা যেন তার মাথায় হাতুড়ি মারছে। একজন চাকুরিজীবী মেয়ের সঙ্গে বেকার সৌম্যের পরিণতি কী? সে কি মানালির পয়সায় বাড়িতে বসে খাবে? মানালি যাবে বাইরে চাকরি করতে, আর সে স্বামী হয়ে ঘরকন্না সামলাবে? এরকম সে ভাবতেই পারে না। তার হঠাৎ খুব রাগ হলো। পড়ার টেবিলে গাইড টু কম্পিটিটিভ সাকসেস মোটা বইটা পড়েছিল। সৌম্য বইটাকে 2 হাতে তুলে এক আছাড় মারল মেঝেতে। বইটা দুমড়ে মুচড়ে গেল। কয়েকটা পাতা ছিঁড়ে ফ্যানের হাওয়ায় উঠতে লাগলো এলোমেলো।
এবার একটা লাথি কষালো সে বইটাকে। গো টু হেল শালা, আমার জীবনে তোদের কোনো ভূমিকা নেই। আমি আর পড়াশুনো করব না। ঘাড় গুজে পড়াশুনো করে আর চাকরির জন্য কোনো পরীক্ষায় বসবো না। আমি টাকা রোজগারের অন্য ধান্দায় নামবো। আসল ব্যাপারটা তো হলো টাকা। তুমি কি চাকরি করছো কিংবা কি বিজনেস করছো তা লোকে জানতে চাইবে না। লোকে দেখবে তোমার পকেটে মাল্লু আছে কি না, তোমার পোশাক আশাক কেমন, তোমার কটা গাড়ি, তুমি শেয়ার বাজারে কত টাকা ইনভেস্ট করছো, এই সব। কলকাতায় তুমি কটা ক্লাবের মেম্বার যেখানে মাসিক চাঁদা 10,000 টাকা। হ্যাঁ, এসব তাকে একদিন বলেছিল রুস্তম। ওর সঙ্গে তার আলাপ হওয়ার কথাই নয়, কারণ রুস্তম অন্য পৃথিবীর মানুষ। এই শহরেই তার প্রাসাদের মতো বাড়ি। সেই বাড়ির গ্যারেজে 3টে গাড়ি দাঁড়িয়ে থাকে দেখেছে সৌম্য। বাড়ির গেট সব সময় তালা বন্ধ। ভেতরে বিশাল উঠোন, মাঝখানে ফোয়ারা থেকে সর্বক্ষণ জল নির্গত হচ্ছে, যেন জলের ছাতা। লোকের মুখে সৌম্য শুনেছিল ওটা রুস্তমের বাড়ি। কে রুস্তম সেটা জানতে পারেনি, কেউ তাকে বলেনি। তার স্কুলের বন্ধু অমিতাভ শুধু একদিন ওই বাড়িটার সামনে গিয়ে যেতে যেতে ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছিল, বুঝে নে যা বোঝার। সেই রুস্তমের সঙ্গে একদিন অদ্ভুত পরিস্থিতিতে সৌম্যর আলাপ হয়েছিল। এই শহরে সৌম্যর বাড়ি থেকে কিছু দূরে নতুন পল্লীতে কাকার বাড়ি। সৌম্যরা এই দেশের লোক নয়, রীতিমতো বলতে গেলে পূর্ব বাংলার উদ্বাস্তু। সৌম্যর জন্ম যদিও এই বাংলায়, কিন্তু দেশভাগের সময় সৌম্যর ঠাকুরদাদা, বাবা, কাকা, অন্যান্যরা সবাই ও বাংলা ছেড়ে এপারে কলকাতায় চলে আসেন রাতারাতি। অনেক কষ্ট, যুদ্ধ আর চেষ্টার পর সৌম্যর বাবা একটা চাকরি জুটিয়ে নেন, আর সৌম্যর কাকা নেমে পড়েন হোশিয়ারি মার্কেটে ব্যবসার কাজে। তারপর যখন সাহেবরা এদেশ ছেড়ে চলে গেল, নতুন সরকার গড়ল কংগ্রেস রাজধানীতে এবং প্রদেশগুলিতে, তখন বেকার শিক্ষিত যুবকদের জন্য চাকরি বাকরির বাজারও কিছুটা ধরাছোঁয়ার মধ্যে এলো। তখন কেরানির চাকরি করার জন্য নাকি লোকই পাওয়া যেত না। ঠিক এরকম সময় সৌম্যর বাবা কেন্দ্রীয় সরকারি অফিসে প্রায় বিনা আয়াসে একটা চাকরি জুটিয়ে ফেলেছিলেন। আর কাকা টুকটাক ব্যবসা করতে করতে বড়বাজারের ফুটপাতের ধারে একটা হোশিয়ারি সামগ্রীর দোকানই দিয়ে ফেললেন। ক্রমশ সেই দোকান বেশ বড় এবং চালু হলো। কাকার বয়স হয়েছে প্রায় 80-র কাছাকাছি। বাতের ব্যথায় পঙ্গু, কাকিমা সেদিক থেকে অনেক সবল। সংসারের ভার এখনও নিজের হাতেই রেখেছেন। তাদের একমাত্র মেয়ের বিয়েও দিয়েছেন। জামাই ইঞ্জিনিয়ার, ব্যাঙ্গালোরে চাকরি করে। স্ত্রীকে নিয়ে সেখানেই থাকে। মাঝে মাঝে মেয়ে বাবা মায়ের কাছে আসে, কিন্তু এত বয়সে সেই হোশিয়ারি দোকান কাকার পক্ষে আর চালানো সম্ভব হচ্ছিল না। তাই তিনি বছর 5 আগে দোকান এক অবাঙালি ব্যবসায়ীকে বেশ কয়েক লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। সৌম্য তার মায়ের মুখে শুনেছে যে বাবা এবং কাকার মধ্যে বরাবরই তেমন সদ্ভাব ছিল না। তাই একই শহরে বাবা জায়গা কিনে আলাদা বাড়ি করেন, কাকারও আলাদা বাড়ি। সৌম্যদের বাড়ি থেকে কাকার বাড়ি অবশ্য যথেষ্ট বড়, প্রায় 5-6 কাঠা জমির ওপর বাড়ি, দোতলা, একতলা এবং দোতলায় অনেক ঘর। এখন কাকিমার পক্ষে অত বড় বাড়ির রক্ষণাবেক্ষণ করাই বেশ মুশকিল। তার ওপর বাড়ির সামনে একটা ছোট পুকুর, সেটাও কাকার জমির অন্তর্গত। সেই পুকুর আর এক মৎস্য কোঅপারেটিভ সোসাইটিকে লিজ দেওয়া হয়েছে। তারাই পুকুর দেখাশুনো করে, মাছ ছাড়ে প্রতি বছর। বড় মাছ পেলে নিলাম করা হয়,
সেই নিলামের টাকা শর্ত অনুযায়ী কাকাকে ভাগ দেয় সমবায় সমিতি। প্রায় 6 মাস আগেকার কথা। বেলা 8টা নাগাদ সৌম্যদের বাড়ির ফোন বেজে উঠেছিল। সৌম্য তখন সবে বাথরুমে। মা ফোন ধরেছিলেন। সৌম্য বাথরুম থেকে বের হতে মা বললেন, তুই একবার কাকার বাড়ি ঘুরে আয় তো। কেন, কি হলো আবার? কাকার বাড়ি সৌম্য কদাচিৎ যায়। কাকিমার সঙ্গে মায়ের ফোনেই যা মাঝে মধ্যে সামাজিকতা হয়। তোর কাকিমার কথা শুনে মনে হলো ওরা বেশ ঝামেলায় পড়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? কারা নাকি এসে ওদের সামনের জমিতে কাজ শুরু করেছে। সে আবার কি? এ কি মগের মুল্লুক নাকি? কি জানি বাবা, বলতে পারবো না। এর তো অর্থ একটাই। কি? নিশ্চয়ই কোনো মাস্তান প্রমোটার ওখানে বেআইনিভাবে ফ্ল্যাট তুলবে, তারপর সেই ফ্ল্যাট লাখ লাখ টাকা দামে বিক্রি করবে। বলিস কি রে? তোর কাকার তো ওটা এজমালি সম্পত্তি। প্রমোটার এভাবে গাজোয়ারি চালাতে পারে? সৌম্য মৃদু হেসে বলেছিল, এখন তো সর্বত্র প্রমোটারদেরই রাজত্ব। তুমি আর সেসব নোংরামির কতটা খবর রাখো মা? তাহলে আর তোকে ডাকছি কেন? তুই গুন্ডাদের সঙ্গে কি মারামারি করে ফ্ল্যাট তোলা বন্ধ করতে পারবি? বুড়ো বুড়ি বিপদে পড়েছে, যখন একবার যাই নিজের চোখে দেখে আসি ব্যাপারটা। দরকার হলে থানা পুলিশ করতে হবে। যা করার সাবধানে ভেবে চিন্তে করিস বাবা। নিজের কোনো বিপদ ডেকে আনিস না। বিপদে যখন ওরা পড়েছেন, অসহায় 2 বয়স্ক মানুষ, তখন আমারও তো তোকে বাধা দিতে ইচ্ছে করছে না।